সেজন্য আপনি যেভাবে পরিশ্রম করলেন এই গোটা নির্বাচন পর্বে, আপনাকে আমরা দেখেছি যে আপনি দিন রাত মানুষের কাছে যেভাবে পৌঁছে গিয়েছেন, কোথাও গিয়ে তাও যে এই যে ফলটা হলো, আপনার এই লড়াইয়ের পথে কোনটা অন্তরায় হয়ে দাঁড়ালো বলে মনে হয় আপনার? লড়াইয়ের পথে অন্তরায় বলে কিছু নেই। লড়াইটা 100% সাকসেসফুল হলো না সিপিএম এর জন্য। সিপিএম অনেক ভোট কাটলো, এক। দুই হচ্ছে আমরা হেরে গেলাম ছাপ্পা রেগিং এর কাছে। ছাপ্পা রেগিংটা আমরা শেষ অবধি আটকাতে পারিনি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অনেকাংশে আটকালেও সর্বাংশে তো আটকানো যায়নি, সম্পূর্ণটা আটকাতে পারিনি। এই সিপিএম এর ভোট কাটা আর ছাপ্পা রেগিং এই দুটোর কাছে এনেছি। মানুষের ভোটে হারিনি। আমার খাটনি বেকার হয়নি, আমার খাটনি বেকার হয়নি। গতবার 21 সালে প্রায় সরকার এসে গেছিল, মানুষ সবাই কে কোন মন্ত্রী হবে সেই নিয়ে আলোচনা শুরু হয়ে গেছিল, মিডিয়া চ্যানেল সর্বত্র। সেই অবস্থায় আমাদের প্রার্থী পেয়েছিলেন 50,000। এবারে সরকার বদল হবে না জানার পরেও এবারে আমরা ওখান থেকে পেয়েছি 61,000। গতবার তাপস রায় পেয়েছিলেন 85,000। এবারে যিনি জিতেছেন তিনি পেয়েছেন 69,000। প্রায় সেখানেও 15-16,000, 17,000-এর মতো, তারও মার্জিন কমে গেছে। আমার বেড়েছে, তার কমেছে। 100% সফলতা আসেনি। জয় পরাজয়ের নিরিখে যদি বলেন আমি নিশ্চয়ই পরাজিত, কিন্তু যদি আপনি বলেন যে আমার পরিশ্রম বিফল হয়েছে কিনা, তাহলে আমি বলবো কখনোই বিফল হয়নি। একেবারেই দাদা, আপনার কথা সূত্র ধরেই বলবো যে বরানগর একটা সময় বলা হতো বামেদের একদম দুর্গ, সে বরানগর, যেখানে আমরা দেখছি পরিসংখ্যান বলছে 2000, যেমনটা আপনি বললেন 2021 সালের বিধানসভা নির্বাচনে বরানগরে তৃণমূল জয়লাভ করেছিল 35,000 ভোটে। তার তুলনায় উপনির্বাচনে জয়ের ব্যবধানও বেশ অনেকটা কম। তার মানে আপনি এত ভালো লড়াই দিলেন, কোথাও গিয়ে তাহলে কি একটা কনসিস্টেন্ট এফেক্ট থেকেই গেল? হ্যাঁ, নিশ্চয়ই। আমার এবারে টার্গেট ছিল 17,000 ভোট ওপাশ থেকে এপাশে আনা। আমি 17,000 আনতে পারিনি, 17,000 ওদের প্রায় কমে গেছে। হ্যাঁ, তো 17,000 আমার দিকে আনতে পারিনি। আগামী দিনের টার্গেট হচ্ছে ওদের 4,000 ভোটকে আমাদের দিকে কনভার্ট করা, অটোমেটিক্যালি হয়ে যাবে। সিপিআইএম, আপনি যেমনটা বললেন, সিপিআইএম কি আপনার ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দিল? 100% সেটার জন্যই দাঁড়িয়েছিল। এটাই তো ওদের এজেন্ডা ছিল, ইন্ডি জোটের এজেন্ডা, যে আমরা তো জিততে পারবো না। আচ্ছা, আপনি আমায় বলুন তো, 23টা সিটে ওরা প্রতিদ্বন্দ্বিতা করেছিল সম্ভবত, কটা সিটে ওদের জামানত বেঁচেছে? মাত্র 2টো সিটে। তাহলে তারা দাঁড়াবে কেন? তারা নিজেদের অল ইন্ডিয়া বলে দাঁড় করাবে কেন? দাঁড় করাবে কিসের জন্য? জামানত হারানোর জন্য? এটা তো কোনো হতে পারে না কোনো একটা অল ইন্ডিয়া পার্টি। তারা টার্গেটই ছিল যে সিপিএম তৃণমূলকে সুবিধা করে দেওয়ার, করেছে। বহু ক্ষেত্রে গিয়ে ফল পেয়েছি আমরা। দাদা, আমরা দেখলাম তন্ময় ভট্টাচার্য সিপিএম প্রার্থী যেভাবে নির্বাচনের দিন তৃণমূল নেতাদের সঙ্গে মারপিট করলেন। গটাপ সারাদিন 2 মাস ধরে কোথাও মারপিট হলো না। হ্যাঁ, বুথের বাইরে একটা জায়গায় হঠাৎ করে উনি গিয়ে তৃণমূলের কর্মী গলা টিপে ধরলেন। এইসব গটাপ লোক দেখান, উনি প্রতিবারই করেন, আগের বারও করেছেন এরকম। আমরা বাংলার যে ওভারঅল ভোট কেমন হয়েছে যদি আপনি আপনার একটু ব্যাখ্যা করেন, কারণ আমরা দেখলাম এরপরেও এত মানুষ ভোট দেবে এটা হয়তো এক্সপেক্টেড ছিল না। এর এত কিছুর পরেও যে মানুষ, প্রত্যেক জিনিস থেকে তো আমরা প্রত্যেকে কিছু না কিছু শিখি, এটাও আমাদের শিক্ষা যে এত কিছুর পরেও যে মানুষ ওদের এখনো ভোট দিতে পারে, এত মানুষ ভোট দিতে পারে, এটা এক্সপেক্টেড ছিল। এটা হয়তো 500কে 1000 করার ফল, বা সেটা নিয়ে আমি বলতে পারবো না। মোটমাট এটা এক্সপেক্টেড ছিল না যে এত মানুষ ভোট দিতে পারে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমাদের ভোট কমেনি, আমাদের ভোট বেড়েছে। যদি পার্সেন্টেজে বলেন তাহলে 1%, যদি সংখ্যা তত্ত্বে বলেন তাহলে 5 লাখ ভোট গত 21 সালের পর আজকে 19 সালে গিয়ে এটা বেড়েছে। আমরা যেগুলো হেরেছি সেগুলো অনেক, জিতেওছি হয়তো 2-1টা অল্প মার্জিনে, কিন্তু হেরেওছি অনেকগুলো অল্প মার্জিনে। আমাদের নিজেদেরও সাংগঠনিক দুর্বলতা ত্রুটি ছিল, অস্বীকার করার জায়গা নেই। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, হচ্ছে তো, ভালো হচ্ছে। সবসময় সংখ্যা দিয়ে হয় না,
আপনাকে দেখতে হবে ভোট পার্সেন্টেজ, মানুষের ভোট দেওয়ার বিজেপিকে ইচ্ছে, সেটা কিন্তু কমেনি, সেটা কিন্তু কমেনি। কিছু জায়গায় দেখলাম প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল, এই দুজনের যে আসনের একটা পরিবর্তন হলো। আমরা দেখছিলাম জগন্নাথ সরকার, রানাঘাটের প্রার্থী, তিনি বলছেন যে আহ, একটা নির্বাচনের ঘোষণার পরে এই স্থান পরিবর্তন করাটা কোথাও গিয়ে আমি জগন্নাথ দার বক্তব্যকে সমর্থন করতে পারি, এটা বোধহয় না হলে ভালো হতো। দাদা, আমরা একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আমরা দেখলাম যেভাবে নির্বাচনের দিন আপনাদের ওয়ার রুম ভাঙচুর হলো, বিজেপির পার্টি অফিস মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো মানে দলীয় কর্মীদের, এবং আপনি নিজেও, আমরা দেখলাম আপনি নিজেও ভোটার ধরেছেন, এসব কতটা প্রভাব ফেললো ভোটের ফলাফল? 8,000টা 18,000 হতে পারতো, 8,000টা 18,000 হতে পারতো। আমাদের পার্টি অফিস ভাঙচুর এবং মাথা ফাটানো এটা দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু এটাই ভোটে খুব একটা প্রভাব পড়েছে বলে মনে হয় না। কিন্তু আমরা যতটা ভুয়া ভোটার ধরতে পেরেছি তাতে হয়তো 18,000টা 8,000টা 18,000 করে নিত ওরা, সেটা করতে পারিনি। বরানগরের ইতিহাসে বিজেপি কোনোদিন এত ভোট পায়নি যা আপনি পেয়েছেন, কিভাবে ব্যাখ্যা করবেন? ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বিজেপি তো খুব একটা পুরনো দল নয়, সে আস্তে আস্তে বাড়ছে, সর্বত্রই যে বাড়ছে এটা প্রমাণ পাওয়া যাচ্ছে, যে বরানগরেও আগে পাইনি এত, এখন পাচ্ছে, তার মানে সর্বত্র ধীরে ধীরে হলেও বাড়ছে। দাদা, বরানগরে কি এখনো ভোট পরবর্তী কোনো হিংসা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে। তাদের পাশে আপনারা? 100%। আমি তো বরানগর থেকেই এলাম, 100 ভাগ আছি। যদি দল আমায় সুযোগ দেয় আমি ওখানেই কাজ করবো, 26 সালের নির্বাচন ওখান থেকেই লড়বো। লোকসভা ভোটে দাদা বাংলা থেকে আশানুরূপ ফল হয়নি বিজেপির, যা আসন ছিল তার থেকে অনেকটা কমেছে। আবার কি দেখুন, এটা গণতন্ত্রের ফ্যালাসি, এটা গণতন্ত্রের ফ্যালাসি। এর আগে উত্তরপ্রদেশে, সালটা আমার এক্ষুনি মনে নেই, 19% ভোট পেয়ে সর্বোচ্চ সিট পেয়েছিলেন ওখানে মায়াবতী, 19% ভোট পেয়ে, কারণ ভোট কাটাকাটির খেলা এতটা ছিল। এবারও ভোট কাটাকাটিতেই আমাদের এরকম হয়েছে। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, ভোটকে বাইনারি করতেই হবে। বড় বড় নেতা দাঁড়িয়েছিল, সবার জামানত কেন গেল? যদি উত্তর যদি দমদমে সুজনবাবু না দাঁড়াতেন, তাহলে দায়িত্ব নিয়ে বলতে পারি দমদম সিটটা সৌগত রায় এবার অবসর নিতে বাধ্য হতো। এখন 2,40,000 ভোট পেয়ে গেছে। হ্যাঁ, তো 2,40,000 ভোটটা পাওয়ার ফলে সেখান থেকে আমরা ন্যাচারালি পিছিয়ে পড়েছি। এখন যদি তৃণমূল নিজের ঝান্ডা কম কিনে যদি সিপিএম এর কংগ্রেসের ঝান্ডা বেশি কেনে, তাহলে যা যা হবার তাই হয়েছে। দাদা, তৃণমূলের যে প্রকল্পগুলো, ডাইরেক্ট বেনিফিশিয়ারি যেগুলোতে মানুষের মনে ভালোভাবে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে তৃণমূল। হ্যাঁ, এটা আমি অস্বীকার করি না, একদম এটা আমি স্বীকার করি। আমরা এটা পারিনি, ওরা এটা পেরেছে, বা আমরা এটা করিনি, ওটা এরা করতে পেরেছে। দেখুন, আজকে আপনার ভালো প্রকল্প একটা নাম বলুন না, আপনার মুখে শুনি। কন্যাশ্রী রয়েছে যেমন, ধরুন। আচ্ছা, কন্যাশ্রী রয়েছে, কন্যাদের চাকরি হয়নি। এখন সেটা যদি আমরা ভুলে যাই, সে দায়িত্ব কন্যাদের। ধরুন, আপনি যেটা বললেন না, সেটা হচ্ছে মোস্ট পপুলার প্রকল্পের নাম হচ্ছে লক্ষ্মী ভান্ডার, 500 থেকে 1000 হয়েছে, স্বাভাবিক ভোটের মুখে। হ্যাঁ, আমি আপনাকে একটা প্রশ্ন করি, বলুন তো দেখি, দেশের 82 কোটি মানুষকে বিনা পয়সায় চাল দেয় কে? তার নাম নরেন্দ্র দামোদর মোদী। আচ্ছা, বাড়িতে কজন থাকে বলে ধরবো একটা পরিবারে? 5 জন ধরি। যদি 5 জন মানুষ থাকেন, 5 কিলো করে যদি চাল দেওয়া হয়, তাহলে 5 কিলো চালের দাম কত? 40 টাকা করে যদি আমি কিলো ধরি, বেশি ধরলাম না, যদি 40 টাকা কিলো ধরি, তাহলে 25 কিলো চালের দাম দাঁড়ায় 1,000 টাকা। আমরা কি প্রচার করেছি? আমরা তো প্রচার করিনি সে অর্থে। আমরা দেয়ালে দেয়ালে ছবি এঁকেছি চালের বস্তার, আঁকিনি। কিন্তু এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে চালের গায়ে পারলে স্ট্যাম্প মেরে দাও। কারণ এই চালটাই এতদিন মমতাদি চাল মেরে বলতেন যেটা আমি দিচ্ছি। তো ঘটনা হচ্ছে, ধরুন এই 100 দিনের প্রকল্প,
100 দিনের কাজ যেই বলবে এই প্রকল্পটা কার, ওরা চিৎকার করে বলবে এটা ইউপিএ জমানার। ইউপিএ তে জমানায় আপনি দেখেছেন একজন লোককেও 100 দিনের কাজ করতে দেখেন? প্রকল্পটা তৈরি করেছিল, কিন্তু সেই প্রকল্পর বাস্তব রূপায়ণ করেছে যে মানুষটা, তার নাম নরেন্দ্র দামোদর মোদী। পশ্চিমবঙ্গ ছাড়ার কোথাও তো টাকা আটকে নেই, কিন্তু ভোট ডিফারেন্ট মেকানিজম, ভোট ডিফারেন্ট কারণে হয়। ভোট যে সবসময় আপনার এই কারণেই হবে যে নির্দিষ্ট কোনো কারণে গতানুগতিক পদ্ধতিতে হবে তা তো নয়, তার বিভিন্ন কারণ থাকে, সে কারণে কোথাও কোথাও ফেল করেছে। কিন্তু আমাদের যে, ধরুন আপনি আমাকে একটা কথা বলুন, যে লোক, আমরা কি জানি যে অসময়ের বন্ধুই তো আসল বন্ধু। হ্যাঁ, তো আপনার কঠিনতম অসময়ে 220 কোটি ভ্যাকসিন বিনামূল্যে প্রস্তুত করাটা, একটা ভ্যাকসিন তৈরি হতে কত বছর লাগে? 15 বছর, 20 বছর। ভারতবর্ষের মতন একটা দেশে সেটা 6 মাসের মধ্যে তৈরি করে সেই ভ্যাকসিন মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, এই ভারতবর্ষের মতন এত বড় একটা দেশে, যেখানে কোথাও বরফে ঢাকা পাহাড় -40 ডিগ্রি, আবার কোথাও ধুধু মরুভূমি 50 ডিগ্রি, এই যে তারতম্য, কোথাও আপনার A1 সিটি, কোথাও একদম অজপাড়াগা, যেখানে এখনো মানুষকে হয়তো পায়ে হেঁটে ঢুকতে হয়, যেতে হয়, সেরকম জায়গায় প্রতিটি প্রান্তরে পৌঁছে দেওয়া তো সহজ ছিল। কিন্তু মোদিজি কোথাও তার বড়াই করেছেন? তার ডিভিডেন্ড চেয়েছেন? চাননি। তো ফলে হয়নি। এগুলোকে মানুষকে না মনে রাখাতে হবে। আমরা আজকাল দেখুন, আমরা তো বাবা মা এত বড় করে বাবা মাকে ভুলে যাই, ছেলে মেয়েরা। এটা আমাদের দলের ব্যর্থতা যে আমরা সেটা এইভাবে প্রচার করতে চাইনি, বা ব্যর্থতা বলা ভুল, এটা আইডিওলজি, যেটা সরকার তার কাজ করেছে, সরকার সেভাবে প্রচার করেনি। কিন্তু আপনাকে আজকের দিনে প্রচারটাও যে করতে হবে, এই নির্বাচন আমাদের সেটা শিখিয়েছে। রাজ্য জুড়ে একাধিক দুর্নীতি আমরা দেখেছিলাম, কোথাও গিয়ে প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া। সবকিছুকে ছাপিয়ে, এই দুর্নীতিকে ছাপিয়ে কি তবে অনুদানের রাজনীতি, লক্ষ্মীর ভান্ডারের না, আমি বলছি আপনাকে এমন কিছু সিট আছে যে সিটগুলো একটু প্রার্থী নিয়ে ভাবনা চিন্তা করলে ভালো হতো, তাহলে এই রেজাল্ট আজকে দেখতে হতো না। হ্যাঁ, তো আপনি জানবেন মানে এই শুধু কলকাতা শহর এই 65টা সিটে, দক্ষিণ কলকাতাতে একাধিক সিটে বিজেপি এগিয়ে আছে, অনেক অনেক মার্জিনে এগিয়ে আছে। হ্যাঁ, তো 90টা 92টা সিটে লোকসভার, হ্যাঁ, আমরা এই খারাপ ফলাফলে আমরা এগিয়ে আছি। পশ্চিমবঙ্গে বিধানসভা আসনে 90টার ওপরে বিধানসভা আসনে আমরা এগিয়ে আছি। তো এই সমস্ত কিছু, কিন্তু রেজাল্টটা আসেনি। হ্যাঁ, হ্যান্ডস অফ গডের গোলে কেউ জিতে গেছে, তো কি করবো সেখানে? এটাকে মেনে নিতে হবে। এতে এতে মানসিক বিপর্যয় আসে, কিন্তু সেটা সাময়িক। বিজেপি এটা একাধিকবার কাটিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে, এটাও শিগগিরই দাঁড়িয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দাদা, আপনি যে কেন্দ্রীয় প্রকল্পগুলোর কথা বলেন, একের পর এক ভালো ভালো প্রকল্প, জল জীবন প্রকল্প এবং যে বিভিন্ন প্রকল্প রাজ্যে, এবারে আমরা দেখেছিলাম একদম বলা যায় 42টা আসনের জন্য 22টা সভা করেছেন প্রধানমন্ত্রী এবং একটা রোড শো। এর পরেও এই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া গেল। প্রধানমন্ত্রী এই প্রকল্পগুলো নিয়ে খুব বেশি চেঁচাননি তো, কোথাও বলেননি তো। কারণ এটাই তো আমাদের নীতি, যে আমরা আমাদের কাজ, আমাদের সরকারের যেটা করার কাজ আমরা সেটা করেছি। আমরা তো তার করতে চাইনি, ডিভিডেন্ড ইলেকশনে ডাইরেক্ট এভাবে তুলতে চাইনি। যেভাবে ওরা লক্ষ্মী ভান্ডারের ছবি এঁকে তলায় 1000 টাকা লিখে মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল যে 1000 টাকা দিচ্ছি, তো মানুষ সেটা অ্যাকসেপ্ট করেছে। আমরা সেটা করিনি, চাইলে করতে পারতাম, আমরা সেটা করিনি। দাদা, সন্দেশখালি বিভিন্ন দুর্নীতিগুলো কোনো ছাপ ফেলো না এই ভোটে, কেন মনে হয়? এইভাবে কোনটা ছাপ ফেলেছে কোনটা ছাপ ফেলেনি এটা এইভাবে বলা যায় না। সন্দেশখালির ভোট আপনি যদি ভাবেন, সেটা তো পোলারাইজেশনের ভোট আছে। ওখানে তো পুরো মানে ভোটটা তো এর হিসেবে হয়নি, বিজেপি তৃণমূল হিসেবে হয়নি, ভোটটা অন্য কোনো অঙ্কে হয়েছে। যে অঙ্কে ভোট হয়েছে সেই অঙ্কেই রেজাল্ট স্বাভাবিক। দাদা, আমার শেষ প্রশ্ন আপনাকে। আজই
আমরা 11টার সময় সংসদ ভবনের সেন্ট্রাল রুমে একটা মিটিং ছিল এনডিএর শরিকদের, এবং সেখান থেকেই আমরা পরবর্তীতে শুনলাম যে এখনো অবধি যা খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী যে নরেন্দ্র মোদীকেই একদম এনডিএর মুখ হিসেবে তিনি রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি নিয়ে যেতে চলেছেন। এবার একটা প্রশ্ন আসছে এক্ষেত্রে যে এনডিএর যারা শরিক সেই টিডিপি বা জেডিইউ, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, তারা প্রত্যেকেই দাবি করছেন, নীতিশ কুমার দাবি করছেন তার 3জন পূর্ণমন্ত্রী এবং তারপরে প্রতিমন্ত্রী দরকার, মানে এবং পরিকাঠামোগত দিকগুলো তারা টার্গেট করছেন, কোথাও গিয়ে জনসম্পদ এবং রেল। সে জায়গায় দাঁড়িয়ে এই যে দড়ি টানাটানি, সেখানে কতটা সরকার করতে সক্ষম হবে এনডিএ এবং বা বিজেপি আপনার মনে হয়? এরা তো অন্যদিকে যেতে পারতো, যায়নি তো। অন্যরা প্রথমেই বলে দিয়েছে আমরা বিরোধী আসনে বসবো। কেউ কেউ যদি এখনো দৌড়দৌড়ি করছে, এর বাড়ি তার বাড়ি যাচ্ছে, হ্যাঁ, একে হাতে পায়ে ধরছে, ওকে বলছে যে না আমরা সরকারে চাই, পিসিকে দিল্লিতে পাঠাতেই হবে, পিসিকে দিল্লিতে পাঠালে পশ্চিমবঙ্গে আমাদের জায়গা খালি হয়ে যাবে, আমি সেখানে সেই চেয়ারে গিয়ে বসে পড়বো। এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে তো অনেকে দৌড়দৌড়ি করছে। দেখুন, জোট যখনই থাকে তখন তো প্রত্যেকেরই কিছু না কিছু দাবি বক্তব্য থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এনডিএ শরিক ছিলেন উনি দাবি করেননি? উনিও দাবি করেছেন, তো সবাই করে। এটা নিয়ে অবাক হবার কিছু নেই, হতাশ হওয়ারও কিছু। যখন জোট হয় তখন প্রত্যেকে চায় কি, জোট করেছি কেন? জোট কি করেছি আমি তোমাকে শক্তিশালী করার জন্য? জোট করেছি আমরা সকলে সমষ্টিগতভাবে শক্তিশালী হওয়ার জন্য। তো আজকে যদি নীতিশ কুমার বা আজকে যদি টিডিপি তারা যদি মনে করে যে আমরাও নিজেদের শক্তিশালী করব, আমরা আমাদের পছন্দ মতন 2-1টা সিট মন্ত্রিত্ব চাইবো, তো অপরাধ কোথায়? এটা নিয়ে আপনাদের আমাদের কারোর ভাবার দরকার নেই। মোদিজি ইজ গুড এনাফ এটাকে হ্যান্ডেল করার।